আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। একবিংশ শতাব্দীর গ্র্যান্ড স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজির পাশাপাশি তুরস্ক, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব ভবিষ্যতের তাদের স্ট্র্যাটেজি কিভাবে সাজাচ্ছে, এটার ফলাফল কি হতে পারে, কোন দিকে যেতে পারে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেই আলোচনার মধ্যে থাকবে এই গ্র্যান্ড স্ট্র্যাটেজির শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিকল্পনাগুলো করা হয়, ইতিহাসে এটার উদাহরণ কোথায় কিভাবে আছে, সেগুলোর ফলাফল কি হয়েছে, এটার সাথে চীন, ভারত এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক কি, এই আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ধরনের পরিবর্তনগুলো, যে ধরনের ঘটনাগুলো দেখছি, এগুলো কি শুধুমাত্র ছোট ছোট দৈনন্দিন হিসাব নিকাশের ফলাফল, নাকি বড় ধরনের কোনো নতুন গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা কৌশলের অংশ? এগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই আলোচনায় আমাদের সাথে যে যেখান থেকে যোগ দিচ্ছেন, সাথে থাকবেন শেষ পর্যন্ত, এই প্রত্যাশায় সবাইকে সাদর সম্ভাষণ। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, ইলহাম একাডেমির পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আমরা করছি, অর্থাৎ স্পন্সর তারা। সেখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হচ্ছে: টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ফ্যাক্ট চেকিং কোর্স, জার্নালিজম কোর্স এবং এআই কোর্স। এগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। আমি ডিসক্রিপশনে এটার বিস্তারিত লিংক দিয়ে দেব। এবারে আসি আমরা সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে। গ্র্যান্ড স্ট্র্যাটেজি বলতে কি বোঝাই আমরা, বা কি বোঝানো হয়? গ্র্যান্ড স্ট্র্যাটেজি বা মহাকৌশল বলতে কোনো একটা দেশের, কোনো একটা শক্তির প্রায় বিভিন্ন মেয়াদের স্ট্র্যাটেজি বা কৌশলকে বোঝানো হয়। কিন্তু সেই কৌশলে যাওয়ার আগে আমাদের প্রশ্ন হচ্ছে, যেই বিষয়টা বহুদিন ধরে বলা হচ্ছে, বলে আসছি আমরা, নতুন বিশ্ব ব্যবস্থা কি ধীরে ধীরে তৈরি হচ্ছে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা কখন থেকে আসছে? এই প্রশ্নটা শুরু হয়েছে মূলত সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর, অর্থাৎ 1991 সালের পর থেকেই এই প্রশ্নটা বেশি সামনে আসছে। নতুন একটা বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে কি? তারপর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো বড় বড় ধাক্কা খেয়েছে বিশ্ব, কিন্তু সেই নতুন বিশ্ব ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখছি না। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, চীন এবং আমেরিকা সবাই একটা দীর্ঘমেয়াদী গ্র্যান্ড স্ট্র্যাটেজির খেলায় জড়িত, এটা বলা যায়। এবং এই পুরো খেলায় মধ্যপ্রাচ্যের যে বড় বড় শক্তিগুলো আছে, সেগুলো কোনো না কোনো ভাবে জড়িত আছে। মধ্যপ্রাচ্যের বড় শক্তি বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? কোন কোন দেশকে মধ্যপ্রাচ্যের বড় শক্তি বলা যায়? দেশ তার আয়তনের দিক থেকে বড় হলেই কি বড় শক্তি হয়? না। বড় শক্তি হওয়ার জন্য তার যেমন নিজস্ব কৌশল দরকার হয়, নিজস্ব গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা শক্তির দরকার হয়, নিজস্ব সামরিক শক্তির দরকার হয়, নিজস্ব পররাষ্ট্রনীতি, নিজস্ব কূটনৈতিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি, এগুলোর সমন্বয়ে বড় শক্তি হতে পারে। সেগুলোকে আপনারা বের করতে পারেন। এখন এই যে ভূ রাজনৈতিক মানচিত্র, যেটা আমরা বর্তমানে দেখছি বিশ্বে, যেখানে যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, যুদ্ধ শুধু কথা দিয়ে নয়, যুদ্ধ শুধুমাত্র কৌশল দিয়ে নয়, যুদ্ধ শুধুমাত্র মিডিয়া দিয়ে নয়, বরং সব কিছু দিয়ে, মিত্র দিয়ে, শত্রু দিয়ে এবং একে অপরকে যুদ্ধের মাঠের বাইরে ঘায়েল করার মাধ্যমে যে যুদ্ধ বর্তমানে চলছে, যেটা আমরা দেখছি খেলার মাঠে, যেটা আমরা দেখছি নাটকের মঞ্চে, যেটা আমরা দেখছি সিনেমা হলে, যেটা আমরা দেখছি গানের প্রতিযোগিতায়। ইউরোভিশন সেরকম একটা জায়গা যেখানে যুদ্ধটাকে ঢুকানো হয়েছে। ফিফা বিশ্বকাপ বর্তমানে যেটা চলছে, এটাকে বিশ্বকাপ বলার চেয়ে বিশ্বযুদ্ধের একটা মনস্তাত্ত্বিক চাপের জায়গা হিসেবে বলা যায়। ইরানের ফুটবলাররা কয়েকদিন আগেই বলেছেন যে তাদের উপরে যে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করা হয়েছে, সেটার পরেও তারা যে ফলাফল নিয়ে আসছে ঘরে, এটা অবশ্যই সন্তোষজনক। শুধুমাত্র তারা না,
ইরানের বাইরেও বিভিন্ন দেশের উপরে এই ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা গ্র্যান্ড স্ট্র্যাটেজি বলতে কি বুঝি? কোনো একটা দেশের 0 থেকে 30 বছর বা 25 বছরের একটা স্ট্র্যাটেজি থাকে, 25 থেকে 50 বছরের একটা স্ট্র্যাটেজি থাকে, 50 থেকে 100 বছরের স্ট্র্যাটেজি থাকে। এগুলো বড় বড় রাষ্ট্র তৈরি করে, কেউ কেউ ঘোষণা দিয়ে তৈরি করে, কেউ কেউ নীরবে নিভৃতে তৈরি করে, আবার কোন কোন দেশ তৈরি করে না, তার ওই সমস্ত চিন্তাই নাই যে তার হচ্ছে গ্র্যান্ড স্ট্র্যাটেজি তার রাষ্ট্রের ভবিষ্যতের জন্য করতে হবে। এই গ্র্যান্ড স্ট্র্যাটেজির উদাহরণ আমরা কোথায় পাই? ওসমানীয়দের ইস্তাম্বুল বিজয়ের গল্প, বিজয়ের ঘটনাকে আমরা যদি দেখি, সেখানে দেখা যাবে তাদের 100 থেকে 150 বছরের গ্র্যান্ড স্ট্র্যাটেজির ফল হচ্ছে ইস্তাম্বুল বিজয়। আমরা ইস্তাম্বুল বিজয়কে শুধুমাত্র 29 দিনের একটা ইস্তাম্বুলকে ঘিরে রাখার ঘটনাটাই বলি বা জানি। ইস্তাম্বুল বিজয়ের ক্ষেত্রে আমরা বলি যে ইস্তাম্বুলের সেই সময় ফাতেহ সুলতান মেহমেদ 21 বছর বয়সে এরকম একটা বিশাল সিদ্ধান্ত নিয়ে সফল হয়েছে, কিন্তু এটার পেছনে অটোমানদের প্রায় 100 থেকে 150 বছরের গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল। সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজির একটা অংশ ছিল ওই ইস্তাম্বুল বিজয়ের 100 বছর আগে বলকান অঞ্চলে তাদের সুফিদেরকে পাঠানো, সেখান থেকে তথ্য নিয়ে আসা, বলকানদের মধ্যে ইসলামের প্রচার, তাদেরকে শক্তিশালী করা এবং পুরো বলকান অঞ্চলকে মুসলমান করে তারপরে সেখানটাকে ইউরোপ থেকে বা ক্যাথলিক খ্রিস্টানদের থেকে আসা যে কোনো আক্রমণকে ঠেকানোর মূল কাজটা করা, যেটাকে বলা হয় আপনি যুদ্ধের ফ্রন্ট লাইনকে আগেই অনেক দূরে নিয়ে গিয়েছেন। ইস্তাম্বুল দখলের আগে 100 বছর আগে আপনি ইস্তাম্বুলকে অন্তত তার কয়েকশো কিলোমিটার দূর থেকে আপনি ইস্তাম্বুলকে ঘেরাও করছেন। এই যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি, এই গ্র্যান্ড স্ট্র্যাটেজি রাশিয়ার ক্ষেত্রেও বলা যায় যে রাশিয়া উষ্ণ সমুদ্রে নামার যে তার স্ট্র্যাটেজি, সে বহু বছর আগে বলেছে যে আমি শীতল সমুদ্রের মধ্যে আটকা আছে, আমার গরম সমুদ্রে নামা দরকার। গরম সমুদ্র বলতে আসলে বাংলাদেশিদের জন্য হয়তো বিষয়টা খুব সহজে বোঝানো সম্ভব না বা বুঝবেন না। গরম সমুদ্র হচ্ছে রাশিয়ার উপরের দিকের যত সমুদ্র আছে সেগুলো বছরের 6 মাস বরফে জমা থাকে, সেগুলো দিয়ে সে তার জাহাজ, যুদ্ধ জাহাজ বলুন বাণিজ্যিক জাহাজ বলুন, খুব সহজে চলাফেরা করাতে পারে না। তার যুদ্ধ জাহাজগুলো এমন কোন জায়গায় রাখা দরকার যেখান থেকে সে খুব সহজে বিভিন্ন সমুদ্রে মহাসাগরে যাতায়াত করতে পারবে। সেরকম একটা জায়গা তার বহু বছর ছিল না, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে। এজন্য রাশিয়ার গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল উষ্ণ সমুদ্রের দিকে অগ্রসর হওয়া। আর বর্তমানে আধুনিক যুগে ইসরায়েলের গ্র্যান্ড স্ট্র্যাটেজি, এটা আজকের না, গ্রেটার ইসরায়েল বলতে যেটা বোঝানো হয়, তার এই গ্র্যান্ড স্ট্র্যাটেজি 100 বছর আগের করা পরিকল্পনার অংশ। তুরস্ক গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, গত কয়েকদিন বলতে মানে 2-3 বছর আগে, যে আমার গ্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হবে। টার্কির শতাব্দী বলতে সে যেটা বোঝাচ্ছে, যেটা বলছে, এটার স্ট্র্যাটেজির সবকিছু উন্মুক্ত না। অনেকগুলো বলছে যে তুর্কির শতাব্দীতে আমরা তার্কিক রাষ্ট্রগুলোর সাথে হচ্ছে সম্পর্ক করব, তুর্কিকে হচ্ছে এনার্জি হাব বানাবো, তুর্কিকে হচ্ছে বিভিন্ন দেশের সাথে যাতায়াতের মূল কেন্দ্র বানাবো। কিন্তু এটার পেছনে তার গ্র্যান্ড স্ট্র্যাটেজিটা কি? যখন 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে বলা হচ্ছিল যে এটাই হচ্ছে ইতিহাসের শেষ, পশ্চিমাদের চূড়ান্ত বিজয়। এরপরে এক মেরুর বিশ্ব, পশ্চিমারা যেভাবে বলবে বিশ্ব সেভাবেই চলবে। কিন্তু সেই বিশ্বকে তারা মূলত 2 ভাগে ভাগ করেছিল, মূলত 2 ভাগে। রাশিয়া তখন এরপরে আর তাদের জন্য থ্রেট না, তাদের জন্য থ্রেট হচ্ছে 2টা শক্তি, একটা হচ্ছে মুসলিম বিশ্ব আর একটা হচ্ছে চীন। তারা এই 2
ধর্মীয় দিক থেকে পরস্পর বিরোধী বা নিজের সাথে সম্পর্ক না থাকা এই দুই গোষ্ঠীকে এক বক্সে রেখেছিল, যে বৌদ্ধ মুসলিম গ্রুপ, যদি এদের মধ্যে কোনো জোট নাই, কিন্তু বৌদ্ধ মুসলিম গ্রুপ দুটোই হচ্ছে তাদের জন্য শত্রু। ওইদিকে কারা? ওইদিকে হচ্ছে ইহুদি খ্রিস্টান গ্রুপ, যেটাকে আমরা বলতে পারি জায়নবাদী পরিচালিত গ্রুপ। এভাবে করে তারা মূলত বড় ধরনের একটা পরিকল্পনার অংশ হিসেবে আগাচ্ছিল। সেখানে যদিও বাস্তবিক অক্ষে দেখা যায় যে চীনের মুসলমানদের উপরে নির্যাতনটাকে নিয়ে ইউরোপ এবং আমেরিকা এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে মুসলমানদের সাথে চীনের ব্যাপক একটা সংঘাত তৈরি হবে। একই ঝুড়ির মধ্যে কিন্তু তাদের মধ্যেও যেন কোনো না কোনো ভাবে কোনো ধরনের সম্পর্ক না করে, দুটাই শত্রু, কিন্তু দুই শত্রু আবার যেন হচ্ছে একজোট না হয়। এটা করে তারা কি করতে চেয়েছিল? তেল, গ্যাস এবং সমুদ্রপথ, অর্থাৎ বিশ্বের শক্তি এবং জ্বালানি, এগুলোকে কন্ট্রোল করতে চেয়েছিল। তো এগুলোর কন্ট্রোলটা যায় কোন জায়গা দিয়ে? এগুলোর কন্ট্রোলটা আসে কোন জায়গা দিয়ে? এগুলোর কন্ট্রোল মূলত হচ্ছে মধ্যপ্রাচ্য, আরেকটা হচ্ছে রাশিয়া। আপনি যদি মধ্যপ্রাচ্যকে এবং রাশিয়া বলতে মধ্যপ্রাচ্য আর রাশিয়ার মাঝখানে আবার এই যে ক্যাসপিয়ান হ্রদ আছে, এই অঞ্চলটাকে যদি দুনিয়া থেকে উঠে নেন, তাহলে হচ্ছে তেল গ্যাসের যে পাওয়ার, সেটার 75% 80% হচ্ছে শেষ হয়ে যাবে। তো যেই অঞ্চলে মূলত এই তেল গ্যাসের নিয়ন্ত্রণ বা তেল গ্যাস যেখানে আছে, সেটা নিয়ন্ত্রণ মানেই তো হচ্ছে মূলত আপনার সমুদ্র নিয়ন্ত্রণ। কারণ সমুদ্র দিয়ে সবচেয়ে বেশি কি যায়? বিভিন্ন ধরনের পণ্য যায়, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এই একটা বা দুই ধরনের পণ্য, তেল গ্যাস। এখন এই নিয়ন্ত্রণ কন্টিনিউ করার জন্য, নিয়ন্ত্রণটা তাদের ছিল, এই নিয়ন্ত্রণকে কন্টিনিউ করার জন্য নতুন করে আবার এখানে তাদের ক্ষমতা খাটাতে হবে। সেই ক্ষমতা খাটানোর জন্য এই দুইটা জায়গায় বড় বড় দুটো যুদ্ধ দরকার। সেই বড় বড় দুটো যুদ্ধ এখনো চলছে। যুদ্ধ শেষ হবে করেও হচ্ছে না, কারণ এই যে নতুন ব্যবস্থা, নতুন বিশ্ব ব্যবস্থা বলতে, বা নতুন করে ক্ষমতা প্রয়োগ, নতুন করে ক্ষমতা দখল, নতুন করে এই জিনিসগুলোর দখল, এটার যে পরিকল্পনা, এটার যে চেষ্টা, সেটা এখনো পর্যন্ত ফাইনাল রূপ পায় নাই। এখন এই ফাইনাল রূপ যে পায় নাই, এখানে এটাকে আটকে দিয়েছে কে বা কারা? এখানে আটকে দিয়েছে নতুন করে উজ্জীবিত হওয়া মুসলিম বিশ্ব, নতুন করে নিজেকে চিনতে পারা পূর্বের বিশ্ব, বা আমরা যদি বলি দক্ষিণ গোলার্ধ, নতুন করে নিজেকে খুঁজতে বের হওয়া আফ্রিকা, নতুন করে নিজের পরিচয় খুঁজতে চেষ্টা করা আরব দেশগুলো। বলতে পারেন আরব দেশগুলো নিজেদের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা করছে, সিরিয়াসলি করছে, কিন্তু এখনো সেটা ওই যে কি বলে, মানে ফুল ফোটার আগে যে একটা মানে স্পষ্ট দেখা যায় না ফুলটা, ওরকম একটা জায়গাতে আছে। এখন এই যে ঘটনাগুলো, বিশেষ করে যেটা বললাম যে শীতল যুদ্ধ শেষ হওয়ার পর, সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর একক বিশ্ব, এবং এই একক বিশ্বকে কন্ট্রোল করার জন্য যা যা করা দরকার, সেটার জন্য তারা বহু যুদ্ধ করেছে, অনেকগুলো যুদ্ধ করেছে। এখানে আফগানিস্তান যুদ্ধ বলুন, ইরাকে আক্রমণ বলুন, 2001 সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে, আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি আজকে 26 সাল, 2001 সাল থেকে 26 সাল পর্যন্ত এই 26 বছরে পৃথিবী কিন্তু আসলে শান্তি পায় নাই। 2001-এর পর থেকেই তো শুরু হলো আফগানিস্তানের যুদ্ধ, ইরাকের যুদ্ধ, ইরাকের পরে হচ্ছে
লিবিয়ায় আক্রমণ, তারপরে বিভিন্ন নামে, একটার পর একটা বিভিন্ন নামে। এক সময় নাম দেওয়া হয়েছে হচ্ছে আরব স্প্রিং, এক সময় নাম দেওয়া হয়েছে হচ্ছে গণতন্ত্রের লড়াই, এক সময় নাম দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী লড়াই, এক সময় নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক জোটের কি বলে অগ্রণী যে বিশ্বকে শান্তির দিকে নিয়ে যাওয়ার লড়াই। এরকম ভাবে বিভিন্ন নাম দিয়ে এগুলো করা হয়েছে, কিন্তু দুইটা জিনিস তারা ঠেকাতে পারে নাই। একটা হচ্ছে চীনের অগ্রগতি, আরেকটা হচ্ছে মুসলিম বিশ্বের মধ্যে এই যে নতুন প্রজন্মের একটা কি বলে এটাকে, নতুন প্রজন্মের রেনেসা যদি বলি। নতুন প্রজন্মকে এখন আর আটকাতে পারছে না। তারা যেটা মনে করেছিল যে সোশ্যাল মিডিয়া দিয়ে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি পুরোপুরি যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে এই যে যেটা আমরা বলি যে ধরুন টিকটক জেনারেশন অথবা এটাকে বলতে পারেন রিলস জেনারেশন, এরকম একটা জেনারেশন বানিয়ে তাদেরকে আফিমের মতো মানে মাদকাসক্ত করে রাখবে। কিন্তু সেটা হয়নি, বরং বিপরীতটা হয়েছে। শুধুমাত্র এই সমস্ত দেশেই এই আন্দোলনগুলো বা এগুলোর বিরুদ্ধে আন্দোলন হয়নি, এমনকি পশ্চিমা বিশ্বের নিজের ঘরেই সেই আন্দোলনগুলো হয়েছে। কিন্তু তারা কি সবকিছু ছেড়ে দিচ্ছে? না, তারা ভিন্ন ভিন্ন কৌশল আগাচ্ছে। সেই ভিন্ন কৌশলের একটা হচ্ছে এই যে গ্রেটার ইসরায়েল সাপোর্ট। গ্রেটার ইসরায়েল বা এই পরিকল্পনাকে সাপোর্ট দেওয়ার জন্য এখন যা যা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলোর মধ্যে গ্রেটার ইসরায়েলের বিষয়টা তো অনেক আগে থেকেই জানা। তাহলে এই খেলায় গ্রেটার তুর্কি কোথায় আছে? আর কোন কোন গ্রেটাররা এই খেলায় জড়িত হতে চায়? এই খেলার মধ্যে একদিকে রাশিয়া তো আছেই তার গ্রেটার রাশিয়া পরিকল্পনা নিয়ে, অন্যদিকে চীন আছে তার পরিকল্পনা নিয়ে। এর মধ্যে ভারত চাইছে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে তার নিজস্ব পলিসি তৈরি করতে। ভারত এখন বলছে যে আমি ব্রিটেনের যে কি বলে গ্র্যান্ড লিংক রোড, সেটা আর হতে চাই না। ব্রিটেনের সেই রাস্তা আমি আর হতে চাই না। কি সেটা? ইম্পেরিয়াল রোড যদি বলি, অর্থাৎ ইম্পেরিয়াল রোডটাকেও একটু বলা দরকার। ব্রিটেনের ইম্পেরিয়াল রোড কি? ভারত থেকে খনিজ সম্পদ এবং ভারতের যেই সমস্ত অর্থনৈতিক পাওয়ার আছে, যেগুলোর উপরে ভিত্তি করে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক শক্তি, অর্থনৈতিক কি বলে অর্থনৈতিক সাপোর্ট অথবা আর্থিক শক্তি পাওয়া যায়, যেগুলো বিক্রি করে সম্পদ, অর্থ সম্পদ পাওয়া যায়, সেগুলোকে ভারত থেকে নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ইন্ডিয়া রাজ যেটাকে বলা হয়, তারা যে রাস্তা এবং ওই রাস্তার নেটওয়ার্ক করেছিল সেটা হচ্ছে ইম্পেরিয়াল রোড। এজন্য আমরা ওইগুলোকে অনেক বেশি হাইলাইট করি যে ব্রিটিশদের রেখে যাওয়া এই রাস্তাগুলো কিভাবে ভারতবর্ষে হচ্ছে উপকার করেছে, এরকম ভাবে আমাদেরকে পড়ানো হয়। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নিয়ে আমাদেরকে অনেক কিছু পড়ানো হয়, বিভিন্ন ধরনের ব্রিজ এবং হচ্ছে রেলওয়ে নিয়ে আমাদেরকে ফুলে ফাঁপে অনেক কিছু পড়ানো হয়, যে এইগুলো হচ্ছে এখানের মূল যে উন্নতি এবং অগ্রগতির চাবিকাঠি। কিন্তু ওটার পেছনে, ওই উন্নতি এবং অগ্রগতির চাবিকাঠির পেছনে বা ওটার মানে তারা চলে যাওয়ার আগ পর্যন্ত এইগুলো দিয়ে তারা যে সমস্ত জিনিস শুষে নিয়েছে সেগুলো কখনোই আমাদের সামনে ওপেনলি আলোচনা করা হয় না। ভারত থেকে যেই সমস্ত জিনিস, ভারতবর্ষ থেকে যেই সমস্ত জিনিস তারা নিয়ে গেছে, শুধুমাত্র ওই সব জিনিস নেওয়ার জন্য যেই জায়গা দিয়ে রাস্তা দেওয়া দরকার সেই সমস্ত জায়গা দিয়ে তারা রাস্তা করেছে। ভারতবর্ষের মানুষের জন্য, ভারতবর্ষের বাণিজ্যের জন্য উপকারী কোনো রাস্তা তারা কখনোই করে নাই, করার পরিকল্পনাও করে নাই। এমনকি এই রাস্তাগুলো করার পরে যদি এগুলো দিয়ে কোনো ক্ষতি হয়, অর্থাৎ এগুলোতে লাভ যদি না হয়, সেগুলো যেই কোম্পানিগুলো এই রাস্তাগুলো করেছে সেই কোম্পানির দেওয়ার কথা বিশ্বের সব জায়গায়, এমনকি ব্রিটেনও তখনকার আইন অনুযায়ী। কিন্তু ভারতবর্ষে ছিল যে এই যে যা খরচ হয়েছে এই খরচ আমি ভারতবর্ষের মানুষের, কৃষকদের খাজনা বাড়িয়ে তারপরে নেব। তো এটা
কিসের আমাদের উপকারের জন্য? যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, অন্যদিকে যাইতেছে আলোচনা। তো এই যে ভারতবর্ষ ইংল্যান্ডের বা ব্রিটেনের ইম্পেরিয়াল রোড এখন আর হতে চাচ্ছে না, সে সেখান থেকে কিছু স্বাধীন পলিসি তৈরি করতে চাচ্ছে, এজন্য বিভিন্ন ধরনের ধাক্কা খাচ্ছে, আমেরিকা এবং ট্রাম্পকে এখন পশ্চিমা যেই সমস্ত পাওয়ার আছে, যারা হচ্ছে গোপনে থেকে বা সামনে না এসে হচ্ছে ট্রাম্পকে ব্যবহার করে সুযোগ বা সুবিধা বা তাদের স্বার্থ আদায় করতে চায়, তার মধ্যে বড় একটা দেশ হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের বলি না আমরা ব্রিটিশ বুদ্ধি, ব্রিটেনের সব ধরনের কাজগুলোর পেছনে দেখবেন যে ট্রাম্প মূলত সামনে আসছে, কিন্তু ফায়দা নিচ্ছে ব্রিটেন। একই এই যে এখন মধ্যপ্রাচ্যে যে জিনিসগুলো ঘটছে সেগুলোর থেকেও। যা হোক, ভারত এখানে একটা নিজের পথ খুঁজতে চাচ্ছে। সে বলে না যে হচ্ছে কি অখণ্ড ভারত, তারও তো সেই কি বলে গ্রেটার ভারত পরিকল্পনা, ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা, তুরস্কের হচ্ছে তুর্কি সেঞ্চুরি, তুরস্ক বলে না যদিও গ্রেটার তুর্কি বা হচ্ছে গ্রেটার কি বলে অটোমান সাম্রাজ্য, যেটা বলে না, কিন্তু অনেকেই বাইরের থেকে বলছেন যে তুরস্ক এখন এই যে তার্কিক সেঞ্চুরি অথবা তুর্কি সেঞ্চুরি, যেটা বলছে যে আগামী শতাব্দী হবে তুরস্কের, এবং সেটার ক্ষেত্রে সেখানে তুরস্ক এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার জন্য সবকিছু করবে। এগুলো এই 100 বছরের অথবা দীর্ঘমেয়াদের যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি, সেটারই ফল। সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইরান করছে না, করছে। ইরানেরও সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজি ছিল, কিন্তু তার সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে বর্তমানে বাকি যে এইখানের পাওয়ারগুলো, তারা একত্রে হোক, নিজেদের স্বার্থে হোক, পরিকল্পিতভাবে হোক আর হচ্ছে অপরিকল্পিতভাবে হোক, সেখানে তারা একটা ধাক্কা দিচ্ছে। যদিও এই ধাক্কাটাকে পুরোপুরি হচ্ছে শুইয়ে দিবে নাকি সে নতুন করে হচ্ছে আরো বেশি শক্তি নিয়ে জাগ্রত হবে, সেটা দেখার বিষয়, সেটা হয়তো আর কয়েক মাস পরে বোঝা যাবে। কিন্তু এই অঞ্চলে ভবিষ্যতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেই জায়গাগুলো নিয়ে ঝামেলা হতে পারে, সেই জায়গাগুলোর মধ্যে কি কি আছে এই অঞ্চলে না সারা বিশ্বে, যদি একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক, আরেকটা হচ্ছে ভূমধ্যসাগর, বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগর, আরেকটা হচ্ছে সিরিয়া, আরেকটা কি হরমুজ প্রণালী, লোহিত সাগর। তো হরমুজ প্রণালী, লোহিত সাগর, ভূমধ্যসাগর, সিরিয়া, এটাকে যদি ধরেন তাহলে বলা যায় যে পুরো মধ্যপ্রাচ্য, এই অঞ্চলে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য। এবং এজন্য দেখবেন যে এই মধ্যপ্রাচ্যের যতগুলো বাণিজ্যিক এবং হচ্ছে নৌ রুট আছে, এগুলোকে কিন্তু সবাই নতুন করে সাজাতে চাইছে। তুরস্ক বলছে আমি হিজাজ রেলওয়ে করব, তুরস্ক বলছে আমি হচ্ছে কি বলে গ্র্যান্ড ডেভেলপমেন্ট রোড করব হচ্ছে ইরাকের মধ্য দিয়ে, সিরিয়ার মধ্য দিয়ে জর্ডান হয়ে সৌদি আরব পর্যন্ত হিজাজ রেলওয়ে করব। সৌদি আরব বলছে আমি পূর্ব পশ্চিম পাইপলাইন করব, সেটাকে আরো বড় করব। সংযুক্ত আরব আমিরাত বলছে আমি নতুন করে পাইপলাইন করব, নতুন করে হচ্ছে রোড লাইন করব। এই যে এই অঞ্চলের যে জলসীমাগুলো আছে বা জলপথগুলো আছে, সেগুলোকে নিয়ে নতুন করে সবাই পরিকল্পনা করছে, এবং এই পরিকল্পনাগুলো একদিন 2 দিনের পরিকল্পনা। আমরা হয়তো আজকে দেখতেছি যে এটা সামনে আসতেছে, হয়তো তারা বলছে 3 বছরের মধ্যে ফাইনাল হবে, হয়তো 3 বছরে হবে না, হয়তো 10 বছরে, দেখা যাবে 30 বছরে। কিন্তু এই যে স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে, এই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে গ্র্যান্ড স্ট্র্যাটেজির একটা ফল। এখন এই পূর্ব পশ্চিম মধ্যপ্রাচ্য, এই সংঘাতের মধ্যে দুটো দেশকে মূলত দেখা হচ্ছে বলা যায় ফ্রন্টলাইন স্টেট হিসেবে। একটা হচ্ছে তুরস্ক, ফ্রন্টলাইন স্টেট, কারণ তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, পশ্চিমা বিশ্বের সাথে তার একেবারে দরম মহরম সম্পর্ক। তুরস্ককে এরকম ভাবে বলা হয় যে পশ্চিমারা রশি দিয়ে টানছে, এরকম একটা নৌকায় চড়ে পূর্ব দিকে যাওয়ার জন্য উন্মুখ বা তাকিয়ে থাকা কিছু নৌকার যাত্রী। এটা হচ্ছে তুরস্ক, বর্তমান তুরস্ককে যদি বলি। তো এজন্য এটা একটা ফ্রন্ট লাইন। আরেকটা ফ্রন্ট লাইন হচ্ছে আফগানিস্তান। এজন্য দেখবেন যে বর্তমানে আফগানিস্তানের সাথে ওই 3 দেশের চমৎকার সম্পর্ক। এটা
যেমন পরিস্থিতির বাস্তবতা, তেমন হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যানের অংশ। এজন্য এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান এই যে পরিস্থিতি, এই যে ঘটনা, এই যে প্রবাহগুলো আলোচনা করলাম, এরপরে এই যে একবিংশ শতাব্দীর বিশ্বে কি হতে পারে, কে হতে পারে সেই গ্র্যান্ড স্ট্র্যাটেজির সফল রাষ্ট্র। গ্র্যান্ড স্ট্র্যাটেজি যেটা বললাম যে 4-5টা বড় বড় রাষ্ট্রের বা শক্তির গ্র্যান্ড স্ট্র্যাটেজি আছে, সবগুলো তো আর হচ্ছে সফল হবে না। কে হবে সেই সফল শক্তি? আমেরিকা আবার নতুন করে হচ্ছে নিজের যে এই হারিয়ে যাওয়া বা একেবারে ঝরে পড়া যে তার ক্ষমতা, সেটাকে সে আবার নতুন করে শক্ত করে ফিরিয়ে নিয়ে আসবে, নাকি ব্রিটেনের পড়ে যাওয়া শক্তি, ব্রিটেন এই যে ব্রেক্সিট থেকে বেরিয়ে গিয়ে তারপরে নিজেকে আবার নতুন একটা শক্তি হিসেবে, চালিকা শক্তি হিসেবে পেতে চাইছে, সেখানে আসবে? নাকি এই মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল, ইসরায়েল যেটা বলে যে আমি গ্রেটার ইসরায়েল গঠন করার পরে আমি তো হব সুপার পাওয়ার, আর কোন সুপার পাওয়ারকে আমি কি মূল্যায়ন করব নাকি, সেটা হবে? নাকি তুরস্ক যে বলছে আমি আগামীর 100 বছরের, মানে আগামীর শতাব্দী হবে তুরস্কের শতাব্দী, এই অঞ্চলে তুর্কির কথা ছাড়া হচ্ছে অন্য কেউ কি বলে অন্য কারো ভ্যালু থাকবে না, সেটা? ওদিকে চীন যে পুরো বিশ্ব